টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আর একটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের গুরুত্বপূর্ণ দুটো দিক নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো বিষয়ই আজকে আমরা নির্ধারণ করেছি। সে কারণে আজকে এই যে দুটো বিষয়, তার প্রথমটি যেটি হচ্ছে যে ইমিগ্রেশন কোর্টে হাজিরা দিতে গিয়ে অনেকেই গ্রেপ্তার হচ্ছেন। এই যে গ্রেপ্তার হচ্ছেন, কারা হচ্ছেন, কেন হচ্ছেন, তারা কারা এই গ্রেপ্তারের ঝুঁকিতে আছেন, এই বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো। অন্যদিকে আজকেই দি নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় একটি খবর বেরিয়েছে, খুবই ভয়ঙ্কর একটি খবর বলা যেতে পারে। মানুষজন তো বা অনেকে দোষারোপ করে থাকেন অনেক সময় যে আমরাই নাকি টিভিএন নাকি ভীতির খবর ছড়ায়। তিনি দেখুন যে নিউ ইয়র্ক টাইমস কি সংবাদ আজকে আজকেই প্রকাশ করেছে যে ডিপার্টমেন্ট অফ জাস্টিস ক্যালিফোর্নিয়ায় বিভিন্ন কাউন্টির শেরিফদেরকে অনুরোধ জানিয়েছে। কি অনুরোধ? যে তথ্য চেয়েছে। কিসের তথ্য? যে তাদের ওই সমস্ত শেরিফদের যে এলাকায় বা জুরিসডিকশনে তাদের জেলে আটক থাকা এমন সব বন্দীদের তালিকা চেয়েছেন যারা আমেরিকার নাগরিক কিনা, এবং কি তারা অপরাধ করেছে এবং তাদের মুক্তির তারিখ কবে আছে ইত্যাদি বিষয় সম্পর্কিত তথ্য তারা চেয়েছে। এই বিষয়টি বিস্তারিতভাবে আজকে আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক, এর বাইরেও ইমিগ্রেশন সংক্রান্ত আপনাদের তো নানান প্রশ্ন থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশনের স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে আজকে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ এবং প্রিয় আইনজীবী জনাব মোহাম্মদ এন মজুমদার, মাস্টার অফ লজ এবং কমিউনিটি লিডার। জনাব মোহাম্মদ এন মজুমদার, আপনাকে স্বাগত। অসংখ্য ধন্যবাদ চমৎকার উপস্থাপনের জন্য। রানা ভাই, as always you are the best. আপনাকে অসংখ্য ধন্যবাদ যে সারাদিনের কর্মব্যস্ততা উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আপনার কাছে জানতে চাই, ইমিগ্রেশন নিয়ে কাজ করছেন বহুদিন ধরে, কমিউনিটির বিভিন্ন মানুষের সঙ্গেও যোগাযোগ আছে আপনার, সাংঘাতিকভাবে আপনার অ্যাটাচমেন্ট আছে। এই বিভিন্ন দিক থেকে আপনার কাছে একটু জানতে চাইব যে ইমিগ্রেশন কোর্টে হাজিরা দিতে গিয়ে ইদানিং আমরা শুনতে পাচ্ছি যে অনেককেই গ্রেপ্তার করছে, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আইস যে গ্রেপ্তার করছে সেটা আইসের পোশাক পরে নেয়, একেবারেই মানে ছদ্মবেশে এসে তারা গ্রেপ্তার করছেন। তো এক্ষেত্রে কারা এই ঝুঁকিতে আছেন, তাদের সম্পর্কে কি করণীয় আছে, এই বিষয়টি তো আছে, এবং দ্বিতীয় যে ক্যালিফোর্নিয়ার বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। প্রথমে এটি কথা বলে নেই, তাদের সম্পর্কে কি করণীয়। একজন আইনজীবী হিসেবে আপনার কাছে পরামর্শ চাই, যাতে করে অনেকেই আমাদের প্রশ্ন করেন যে তার অমুক তারিখে আইসের সাথে ডেট আছে, কোর্টে হাজিরা আছে, যাবো কিনা, ভয় পাচ্ছি ইত্যাদি ইত্যাদি। আপনার এই আলোচনার মধ্যে দিয়ে তারা পরিষ্কার হয়ে যাবে যে তাদের করণীয় কি। জনাব মোহাম্মদ এন মজুমদার। থ্যাংক ইউ জনাব রানা আহমেদ। আমি বলি, এভাবে শুরু করি। বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর এবং অত্যন্ত জনগুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, এবং এই জন্য এই বিষয়টি তুলে ধরার জন্য টিভিএন 24-কে অসংখ্য ধন্যবাদ। বিকজ দিস ইজ এ ফান্ডামেন্টালি ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন দ্যাট পিপল শুড নো। সো এইভাবে বলি, এখানে ইন্টারনাল মেমোরেন্ডামে এবং আইসে ইআরও এনফোর্সমেন্ট অর্গানাইজেশন থেকে বলা হয়েছে যে যারা 2 বছরের কম সময় যুক্তরাষ্ট্রে আছেন এবং যারা যুক্তরাষ্ট্রে বিনা I-94 অর্থাৎ বিনা ইন্সপেকশনে ঢুকেছেন এবং যারা ক্রাইম কমিটেড করেছেন, এই 3 জন লোক হইল প্রায়োরিটি। এদেরকে এনফোর্সমেন্ট প্রায়োরিটি নিচ্ছে আইন। আচ্ছা, এখন এনফোর্সমেন্ট প্রায়োরিটি নিতে গিয়ে অনেকেরই কোশ্চেন, আমি তো গেলাম কোর্টে, এবং কোর্টে গেলে আমাকে সেখানে ধরে কেন? ধরার আমি একদম ক্লিয়ার কারণটা বলি। ক্লিয়ার কারণটা হলো অনেকগুলো কেস আছে, কেস ডিসমিস, কেস রিজেক্টেড,
কেস যখন রিজেক্ট হয় তখন আপনি আপিল করতে পারেন। কেস যখন সামারিলি ডিসমিস হয় এর অর্থ হলো আপনার মামলাটা পুরোপুরি আউটরাইট আপনাকে আহ, আহ, মামলাটা সরিয়ে ফেলে দিয়েছে, আপনার কোনো মামলা নাই এবং 2 বছর কম সময় এখানে আসেন। আপনি যে একজন এলিয়েন যে লিগেলি এখানে আসেন নাই, বাই এন্টারিং ইনটু দ্য ইউনাইটেড স্টেট উইদাউট এন ইন্সপেকশন ইটসেলফ ইজ এ ক্রাইম। তো ওই অপরাধের কারণে অপরাধকে কাজে লাগিয়ে ফেডারেল গভর্নমেন্টের অধিকার আছে যে লোকটার কোনো এখানে থাকার কোনো ভিত্তি নাই, আপিলের কোনো সুযোগ নাই, এখানে কিভাবে আসছে সেটাও সে জানে না, গভর্নমেন্ট ক্যান অ্যারেস্ট হিম। এখন কথা হচ্ছে এটা এখন করা হয়, আগে কেন করা হয়নি? এই আইন আগেও ছিল, আর সেই আইনকে ডেমোক্রেটিক পার্টি বা বলেন প্রশাসন বলেন সেটাকে এত সিরিয়াসলি এনফোর্স করে নাই। এখনো যুক্তরাষ্ট্রের বিভিন্ন কাউন্টিতে, স্টেটে, সিটিতে অনেক আইন আছে, আইনগুলোকে প্রপারলি বাস্তবায়ন করা হয় না। তাহলে আমি ক্লিয়ার করেছি তিন প্রকৃতির লোক যদি আপনি হয়ে থাকেন, আপনি ক্রিমিনালি কোনো ছোটখাটো কনভিকশন আছে, আপনি লিগেলি ঢুকেন নাই, এবছরে এখানে ঢুকার 2 বছর থেকে কম সময়ের মধ্যে আপনার কোর্ট ডেট পড়েছে, সেই ক্ষেত্রে আপনি আমার এই বক্তব্যের ধারণা পেয়েছেন। তবে সেক্ষেত্রে কোর্টে যাওয়ার আগে মেক শিওর আপনি ফেস টু ফেস আপনার অ্যাটর্নির সাথে কথা বলেন আপনি কি করবেন। এবং আমরা এখানে বলবো না আপনাকে কোর্টে যাবেন না, করে গেলে ধরবে, সেটাও কিন্তু এটাকে বলে অবস্ট্রাকশন অফ জাস্টিস। আইন বিরোধী কোনো কথা আমরা এখানে বলবো না, এই জন্য বলবো। বাট আমরা সতর্কতাও দিতে পারি, আপনি মাস্ট টক টু ইউর অ্যাটর্নি, আপনাকে যাওয়া উচিত কি না উচিত সেটা আপনার অ্যাটর্নি আপনাকে আদেশ দিবে, বলবে। তবে আপনার দুর্বলতা আপনার সাইডে আপনার অ্যাটর্নি জাজ আমি রানা আহমেদ কেউই জানে না। যদি আপনার এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে, 2 বছরের কম সময় এখানে আসছেন, আপনার কোনো এবং অনেকে মামলা যেমন আপনি ঢুকার পরে আইস আপনাকে রিলিজ করেছে, এরপর আপনি কিন্তু I-589 ফাইল করেন নাই। তো I-589 যখন ফাইল করেন না, I-589 না থাকার অর্থ হচ্ছে আপনার কোনো থাকার ভিত্তি নেই, কোনো পিটিশন পেন্ডিং নেই। এরকম বহু লোক আছে যে এরকম সাই দেওয়ার পর 2-3 বছর মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে, কোনো vulnerable প্র্যাকটিক্যাল কোনো অ্যাপ্রুভেবল কোনো পিটিশন তাদের পেন্ডিং নেই, শুধু তাদেরকেই আটকে রাখা হয়। এবং আদালতের প্রাঙ্গণ, কোর্ট রুম থেকে যখন বাইরে হবেন এটা বলে পাবলিক প্লেস। আর যদিও আইনের ভাষায় অনেকে মনে করেন কোর্ট বিল্ডিং এর ভিতরে, কোর্ট বিল্ডিং এর ভিতরেও করিডোর আছে, এন্ট্রান্স আছে, কোর্ট রুম আছে। কোর্ট রুম ইজ দি কোর্ট রুম। আর কোর্ট রুমের বাইরে সেখানে কোর্ট অফিসাররা এবং জাজ আপনাকে প্রটেক্ট করার দায়িত্বে নাই। সেজন্য আনফর্চুনেটলি এটা অমানবিক, এটা ভালো না। এটা যুক্তরাষ্ট্রেও শুড নট বি লাইক দিস। আরো কিছু ফ্রিডম থাকা উচিত, মানুষের জন অধিকার, ফ্রিডম অফ স্পিচ এবং ডিউ প্রসেস অফ রাইটকে অনেক ক্ষেত্রে বর্তমানে ভায়োলেট হচ্ছে এবং তার সন্ত্রাস ভীতি সরিয়ে দেওয়া হচ্ছে। একটু আগে যেটা আপনি বললেন, নিউ ইয়র্ক টাইমসের মতো পত্রিকায়ও যেভাবে লিখছে মানুষ ভয় পাচ্ছে এবং এখানেও প্রতিনিয়ত মানুষ ভয় পাচ্ছে। তবে আমি পার্সোনালি আমি আই এম দ্য চেয়ারম্যান অফ দি বোর্ড, আই এম কমিউনিটির সাথে আমি কাজ করি। আই গো অ্যারাউন্ড, আমি 11টায় ঘোরাঘাড়া করি, রাত্রে 10টায় ঘোরাঘাড়া করি, 5 বড়তে চলাচল করি। আমি যখন দেখি, আমি এই পর্যন্ত ভেরি রেয়ারলি শুনছি যে কোনো লোকে বলছে আমাকে কাজে জায়গায় আমাকে জিজ্ঞাসাবাদ করছে, কাজে জায়গায় আক্রমণ করছে, আমাকে হানা দিছে, এগুলা খুবই কম। তো সুতরাং ভীতি নয়, আপনারা কনসাস থাকবেন, খুব বেশি ভয় জীবনযাপন করার কোনো প্রয়োজন নাই। আমরা না, সেটা ঠিক আছে, সেটা হয়তো আছে, কিন্তু বাস্তবতা যেটা আমরা দেখতে পাচ্ছি যে একজন মানুষ বিদ্যমান আইনে সে প্যারোলে মুক্ত আছেন, আইনি প্রক্রিয়ার মধ্যে রয়ে গেছেন, তারপরও তাকে হাজিরা দিতে যে কেন যে একদম ছদ্মবেশে, এই কয়েকদিন আগে ফেডারেল প্লাজাতে এই ঘটনা ঘটেছে, নিচে সিঁড়ির পাশে দাঁড়িয়েছিল, নামছে, হাজিরা দিয়ে নামছে, ধরে ফেলেছে। তো এইটা কেন? এইটা তো কাজের ক্ষেত্রে হয়তো অনেকেই হচ্ছে না, সেটা ব্যতিক্রম হতে পারে, অথবা এটাই স্বাভাবিক হতে পারে। কিন্তু এই যে 2-1টি ঘটনা ঘটছে, এটাও তো প্যানিক সৃষ্টি করছে। বা এটাও কি আমরা ধরে নিতে পারি যে আপনি যেটা বললেন যে আমেরিকার আইনের, এক্ষেত্রে কি আমরা বলবো যে এই যে আমাদের যে চিরচেনা একটা পরিস্থিতি আমেরিকার, সেক্ষেত্রে কি আমরা বলবো যে আমেরিকার এই আইনের শাসন প্রশ্নবিদ্ধ হচ্ছে না? আইনের শাসন প্রশ্নবিদ্ধ হচ্ছে, যেটা আপনি বললেন, এটা অত্যন্ত করুণ এবং অমানবিক। একজনকে মামলা ডিসমিস করা হয়েছে, তাকে সুযোগ দেওয়া যেতে পারতো, সে হয়তো আরেকটা কোনো কেস থাকতেও পারে, একজনের সাথে যোগাযোগ করতে পারে, কোনো একটা মোশন ফাইল করা যেতে পারে কিনা, ওই ধরনের সুযোগ না দিয়ে তাকে অন দ্য স্পট অ্যারেস্ট করা এবং সে জানে কিভাবে, সেটাও প্রশ্নবিদ্ধ।
একটা লোক কোর্টে কি অর্ডার হয়েছে সেটা কেন জানা, আমি এই সূত্রটা যতটুকু আমি জানি আমি আপনাকে বলি। ফেডারেল রোস্টার, ফেডারেল গভর্নমেন্টের ইআরও এবং এনফোর্সমেন্ট এজেন্সির কাছে একটা লিস্ট আছে, যেমন যাকে খুঁজ দিচ্ছে যে এই লোকটা ফিজিউটিভ, যে একটা লুকাইতেছে ঘুরে বেড়াচ্ছে তাকে, এবং তারা ফাইন্ড আউট করছে যে তার কোর্ট ডেট আছে, সিস্টেম থেকে জানছে যে এই লোকটা ওইভাবে তারা জেনে ফেলে যে এই লোকটা লুকিং ফর যে একটা লিস্ট আছে, ওই লিস্টে তাদের নাম ছিল, ওইভাবে তারা তারা জ্ঞাত, এবং ওই জন্য ওই তারিখে আগে ভাগে আইস এজেন্ট সেখানে উপস্থিত হয়। জাহাজের থেকে যে কোনো একটা বলি দেওয়া হয় যে আমি তাকে ডিনাই করছি, এখন তাকে ধরো, এরকম বিষয়টা কিন্তু এরকম না। যারা যারা তাকে আটক করতে গিয়েছে তাদের ইতিপূর্বেই তার কাছে তথ্য রয়েছিল ছিল যে এই লোকটা পলাতক আছে, এবং তাকে তাকে তারা হন্য হয়ে ঘুরছে। সে কিন্তু যেই অ্যাড্রেস দিয়েছিল সেই অ্যাড্রেসে থাকে না, অন্য অ্যাড্রেস। মোস্ট অফ দি যারা বর্ডার ক্রস করে আসছে অ্যাসাইলাম পেন্টিং 99% টাইম মানুষ যে অ্যাড্রেসে থাকার কথা ওই অ্যাড্রেসে থাকে না। এরপর আইসির এই কারণে আইসির পক্ষে অত্যন্ত কষ্ট হয়ে দাঁড়াইছে লোকজনকে ঘরে গিয়া অ্যারেস্ট করা। সেজন্য তারা কোর্ট ইজ দি ভেরি সেফ তাদের জন্য, কারণ তারা জানে যে ওই দিন কোর্টের হাজিরার তারিখ ওই দিন সে সেখানে যাবেই, সেই জন্য আইসিতে সেখানে ওট পেতে থাকে। আর একটা হলো কর্মস্থল, মানুষ কাজ ছাড়া থাকতে পারে না, কর্মস্থলে যায়, এবং কর্মস্থলের ভিতরে তারা এক্সেপশন দিয়েছে ইন্টারনালি, যে যেখানে রেস্টুরেন্ট, বোদেগা, যেখানে নিত্য প্রয়োজনীয় এসেন্সিয়াল প্লেস গুলাতে, যেমন ফার্মের ওয়ার্কার, সেখানে তারা হানা দিবে না। তবে টেরিফ শপ, সুইং মেশিন অপারেটর, যেখানে গার্মেন্টস ফ্যাক্টরি, এইসব জায়গায় তারা হানা দিবে, এবং ওইটা তাদের তালিকা আছে। যদি তাদের তালিকা অনুসারে যদি যাদেরকে খুঁজছে ওইরকম লোক যদি ওখানে কাজ করে, তথ্য যদি তাদের থাকে, এটাকে বলা হয় রিজনেবল সাসপেকশন যদি তাদের কাছে থেকে থাকে। আচ্ছা, এটা তো আপনার এদিক দিয়ে গেল। আজকে যে দুঃখিত, নিউ ইয়র্ক টাইমসে আজকেই এই 17 জুলাই আজকেই একটা রিপোর্ট বেরিয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে যুক্তরাষ্ট্রের যে বিচার বিভাগ বা যেটা ডিপার্টমেন্ট অফ জাস্টিস, তারা ক্যালিফোর্নিয়ার বিভিন্ন কাউন্টির শেরিফদের কাছে অনুরোধ করেছে যেন তারা তাদের জেলে থাকা এমন বন্দীদের তালিকা সরবরাহ করে যারা মার্কিন নাগরিক নন, এবং তারা এটাও বলেছে যে তালিকার পাশাপাশি তারা বলতেছে যে বন্দীরা কি অপরাধ করেছে, তারপরে তাদের মুক্তির সম্ভাব্য সময় কত, এই বিষয়গুলো জানতে চেয়েছে। যদি আবার এটাও বলেছে যদি শরীফরা তাদেরকে সহযোগিতা না করে, যদি এই রিপোর্টগুলো না দেয়, তাহলেও তারা বলতে পেরে চাচ্ছে যে সম্ভাব্য সমস্ত উপায় অবলম্বন করবে এই তথ্যগুলো পাওয়ার জন্য, সম্ভাব্য সব রকম উপায় অবলম্বন করবে তথ্য পাওয়ার জন্যে। আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন ACLU, তারাও কিন্তু এই আন্দ্রে স্কুন, তিনি এটার আইনজীবী, তিনি বলছেন যে যদি কোনো শেরিফ মানে হুমকি দিচ্ছে, আবার এদিক থেকেও আসছে যে শরীফ যদি এই অনুরোধে সাড়া দেন তবে তার বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার স্যাংচুয়ারি স্টেট আইন লঙ্ঘনের অভিযোগ আনা যেতে পারে। সেখানে তিনি বলছেন যে আইনের 2018 সাল থেকে কার্যকর রয়েছে এবং এটি পুলিশ ও শেরিফ দপ্তরের কাউকে ইমিগ্রেশন স্ট্যাটাস সম্পর্কে প্রশ্ন করতে বা আইস বা বর্ডার পেট্রোলের সঙ্গে কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করতে নিষেধ করা হয়েছে। তাহলে একদিকে জাস্টিস ডিপার্টমেন্ট অনুরোধ করছে, আবার কেউ কেউ বলছে এটা অনুরোধ করেছে, আদেশ তো নয়। আবার যদি আদেশ করে থাকে তাহলে সেক্ষেত্রেও বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সংবিধানের 10ম সংশোধনী লঙ্ঘন করা হবে, যেটি বলে ফেডারেল সরকারকে যা দেওয়া হয়নি তা স্টেটের হাতে থাকে। তো সে কারণে দুই দিক থেকে, অর্থাৎ শাকির করাতে আমাদের কাছে মনে হচ্ছে যে শেরিফরা এক্ষেত্রে একদিকে যেমন ফেডারেল জাস্টিস ডিপার্টমেন্টের চিঠি বা অনুরোধ, আবার ওদিকে যদি দেয় তাহলে ACLU দেখা যাচ্ছে যে মামলা করবে যে তারা স্যাংচুয়ারি স্টেটের যে অধিকার সেই লঙ্ঘন করছে ইত্যাদি ইত্যাদি। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন বা কিভাবে এই বিষয়টাকে আপনি একজন আইন বিশেষজ্ঞ হিসেবে দেখবেন এবং মানুষকে কিভাবে সান্ত্বনা দেবেন? কারণ এখানে এটা বলছে আজকে ক্যালিফোর্নিয়া বা সান ফ্রান্সিসকো, কালকে যে নিউ ইয়র্কে হবে না এমনটি তো নয়। থ্যাংক ইউ। এই বিষয়টা কিন্তু অত্যন্ত একটা হাই র্যাঙ্কিং ডিসকাশন। যেমন এখানে কনফ্লিক্ট অফ ল, যেটা আপনি বললেন, স্টেট ল, সিটি ল এন্ড ফেডারেল ল, একজন লোক কোনটা মানবে। আবার 10ম সংশোধনীর কথা বলেছেন,
যে স্টেটকে কিছু কিছু পাওয়ার দেওয়া হয়েছে, সেই পাওয়ার জন্য ফেডারেল গভর্নমেন্ট ইন্টারফেয়ার না করে। তো এখানে আমি এটা এই জন্য বলা হয় কনফ্লিক্ট অফ ল। কনফ্লিক্ট অফ ল যখন আলোচনা করবেন, যেখানে সুপারসিডিং ক্লজ, দিস অ্যানাদার হাই লেভেল অফ ডিসকাশন। তো আমি এভাবে বলি, যেমন নিউ ইয়র্ক শহর ধরেন, নিউ ইয়র্ক শহরের আইন প্রণেতা কারা? সিটি কাউন্সিল মেম্বার। 51 সিটি কাউন্সিল মেম্বার, তারা কিছু আইন প্রণয়ন করে। সে আইন সিটির রেসিডেন্টস ফলো করতে বাধ্য, এবং সিটির রেসিডেন্ট এবং সিটির আইন প্রয়োগকারী সংস্থা, পুলিশ ডিপার্টমেন্ট, আইন প্রয়োগকারী সকল সংস্থা সিটির আইন ফলো করতে বাধ্য। সেই মুহূর্তে ফেডারেল স্টেট লেজিসলেশন আছে। স্টেট লেজিসলেশন মানে তাদের আইন প্রণেতা হলে তাদের অ্যাসেম্বলি মেম্বার এবং তাদের সিনেটর, তাদের একটা আইন আছে। তো টু লেভেল অফ ল, এর উপরে আবার ফেডারেল ল। এখন কোনটা ল মানবে? যেমন ধরুন এখানে প্রিজনার, যারা প্রিজনের কথা উঠছে, যারা জেলখানায় আছে এখানে, জেলখানে একটা কয়েদি কি কারণে আটক আছে? দেখা গেল একজন লোক ডোমেস্টিক ভায়োলেন্সের কারণে তার 10 বছর, তার স্ত্রী হত্যার দায়ে বা স্ত্রী অঙ্গহানির দায়ে বা স্বামী অঙ্গহানির দায়ে সে জাল খাটতেছে। বাট সেখানে বলা হয় না সে লিগেল কি ইলিগেল, গ্রিন কার্ড আছে কি নাই, ওই বিচার সেটা বিবেচনায় আনে নাই। বাট এখন ফেডারেল গভর্নমেন্ট জানতে চায় যে লোকটা 10 বছর জেল খাচ্ছে, জেল খাওয়ার পরে তো সে বাইরে হয়ে যাবে, বেরিয়ে উন্মুক্ত বাতাসে ঘুরবে। আমরা মেক শিওর করতে চাই উনি কোনো ফেডারেল অপরাধী নয়। ফেডারেল অপরাধ হচ্ছে ইলিগেল হিসাবে যুক্তরাষ্ট্রে ঢুকেছিল বা তার গ্রিন কার্ড নাই। দেন তোমরা ক্রিমিনাল অপরাধে অভিযুক্ত ব্যক্তি, ক্রিমিনাল কনভিকশন হয়েছে, 10 বছর জেল খাইছে, জেল খাওয়ার পরে তুমি তাকে ছাড় দিবে না, তুমি তো আমার ফেডারেল প্রিজনে পাঠাবে এখানে, অথবা ফেডারেল গভর্নমেন্ট হাতে সোপর্দ করবে। তো মেক শিওর সে তার জেল টাইম আবার ফেডারেল অপরাধের জন্য সে জেল টাইম আছে কিনা সেটা খতিয়ে দেখবে ফেডারেল গভর্নমেন্ট। এই জন্যই তারা ডিরেক্টিভ অর্ডার দিয়েছিল, দয়া করে আপনি আপনার এখানে যে কয়েদি শুল্ক আছে, এই কয়েদিরা কি অপরাধে অভিযুক্ত। কারণ আইনে বলা হয়েছে নেচার অফ দি ক্রাইম। যদি ক্রাইমটা স্টেট লেভেলের ক্রাইম হয়, স্টেট হ্যাভ জুরিসডিকশন। ক্রাইমটা যদি সিটি লেভেলের ক্রাইম হয়, সেটা হবে সিটি হ্যাভ জুরিসডিকশন। আর যদি ক্রাইমটা ফেডারেল ল ভায়োলেশন হয়, যেমন ইমিগ্রেশন ল ভায়োলেশন, এটা সিটি ল ভায়োলেশন না, স্টেট ল ভায়োলেশন না। সুতরাং স্টেট সুপ্রিম কোর্ট বা সিটির কোর্ট সমূহ এই ব্যাপারে কোনো বিচারের এখতিয়ার রাখে না, বা এখতিয়ার তার বিচার করার সুযোগ থাকে না। সেক্ষেত্রে একটা, যেহেতু আমরা যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেলের অফিস ডিরেক্টিভ অর্ডার দিতেই পারে বিভিন্ন কাউন্টি, বিভিন্ন স্টেট এবং সিটিকে, যে দয়া করে আপনারা আপনাদের এখানে, ঠিক আছে আপনাদের এখানে যারা অপরাধী, স্টেট অপরাধ এবং সিটি লেভেলে অপরাধ করছে, তাদেরকে কনভিকশন দিয়ে আপনারা ছেড়ে দেন। বাট ছাড়ে দেওয়ার আগে আমার ফেডারেল গভর্নমেন্টের যে অপরাধ যিনি করছে সেটার বিচার হওয়ার জন্য আমাকে সৌবাধ্য করুন। এখন সেন্সুরি সিটির ল সমূহ আবার আছে, সেটা হচ্ছে যে ডিরেক্টিভ অর্ডার, যেমন ক্যালিফোর্নিয়াতে, লস অ্যাঞ্জেলেসে মেয়র কতগুলো ডিরেক্টিভ অর্ডার দিচ্ছে, গভর্নর কতগুলো অর্ডার দিচ্ছে, তাদের সংশোধনী এবং সংবিধান এবং তাদের আইন অনুসারে যেন তাদের কর্মচারীরা চলে। সেক্ষেত্রে ওই আইনের ভায়োলেশন সে করবে কিনা, দ্যাটস কল্ড কনফ্লিক্ট অফ ল। এই কনফ্লিক্ট অফ ল বিবেচনার দায়িত্ব হচ্ছে আবার ফেডারেল কোর্ট। এই জন্য দেয়ার ইজ SCLU প্রচুর মামলা করছে যে কোন আইনের বেড়াজালে কাকে ঘায়েল করা যায়। সো ইট ইজ এ হিউজ ডিসকাশন। এখন থেকে বাকি অ্যাটলিস্ট 1 বছর প্রচুর মামলা হবে, প্রচুর মামলা বিচারাধীন থাকবে এবং বিভিন্ন মামলায় জর্জরিত হবে। আন্দোলন সংগ্রাম, জনগণের আন্দোলন ব্যর্থ যাবে না। অ্যান্ড দেয়ার উইল বি ড্রাস্টিক চেঞ্জ ইন দি ইমিগ্রেশন পলিসি, এবং আমাদের পলিটিক্যাল এনভায়রনমেন্ট অনেক চেঞ্জের সম্ভাবনা রয়েছে। এটা ডিপেন্ড করবে, কারণ আমরা এক সপ্তাহ আগে USA টুডে এবং CNN জরিপে ভেরি ক্লিয়ার ইন্ডিকেশন দ্যাট প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা বর্তমানে শুধুমাত্র 30%, বাট জুন 2024 এটা ছিল 70%, নাও 69%. So there is a landslide change. The political environment, judiciary, they are working vigorously. Tons of money where federal government is spending $175 billion তারা allocate করছে কংগ্রেস for the ICE. It's a huge money. অনেকটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, কয়েকটা রাষ্ট্রের বাজেটের মতো এই টাকা। এর ফলে তাদের হিউজ ক্যাপাসিটি থাকবে। 10,000 মোর ICE এজেন্ট তারা হায়ার করছে। প্রচুর স্ট্রাকচার, জেলখানা, বন্দিখানা ক্রিয়েট করছে, প্রচুর জব সৃষ্টি করছে, প্রচুর এমপ্লয়মেন্টের সুযোগ করে দিয়েছে যারা বিজনেস ক্লাস তাদের জন্য। লট অফ পলিটিক্যাল টক গোয়িং অন। এখন দেখা যাবে জনগণের
জনগণ এটার জবাব দিবে, যুক্তরাষ্ট্রের ভোটাররাই জবাব দিবে ইন দি কংগ্রেস, এটা কত অ্যারেস্ট হবে আর কম হবে। বা রাইট নাও আমরা আলোচনার জন্য আলোচনা করে যাচ্ছি। না, আপনি জবাব দেওয়ার কথা বলছেন, আপনার এই জবাব দেওয়ার কথা শুনে আমার একটা গল্প মনে পড়ে গেল যে দুই রাখাল ওই পুকুরের মধ্যে ব্যাঙ সাঁতার কাটছে, দুই রাখাল ঢিল ছুটছে, ব্যাঙ ডুব দিচ্ছে, উঠছে উঠছে ডুব দিচ্ছে, তাই না? তো দুই রাখাল তো খেলা করছে, মজা পাচ্ছে, কিন্তু ব্যাঙের তো জীবন যাচ্ছে ঢেলের টেলায়। তো সুতরাং এই জনগণ তো আছেই, কিন্তু এই মুহূর্তে যে আমাদের জীবন যাওয়ার অনেকেরই পরিস্থিতি তৈরি হয়েছে, সেক্ষেত্রে আমরা কিভাবে পরিত্রাণ পাবো সেটাই বড় কথা হয়ে দাঁড়িয়েছে। অনেকেই আমাদের আপনার কাছ থেকে এই বিষয়গুলো নিয়ে আরও অনেক কিছু আমরা প্রশ্ন করব হয়তো যদি সময় থাকে। একটা প্রশ্ন নজরুল ইসলামের, আজকে আমাদের আলোচনার প্রেক্ষাপটে প্রশ্নটি একেবারেই সঙ্গতি আছে। তিনি বলছেন যে আমার এলিয়ান নাম্বার অনলাইনে নাই, আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি, আমার পরবর্তী আইসের ডেটা আমাকে পাসপোর্ট নিয়ে যেতে বলেছে, এখন আমি কি করব? ওই ভয়টা পাচ্ছে যে যেটার কারণেই বলছে। সেটা আমি একটু আগে যেটা বলছি, এটা অল ডিপেন্ড করে আপনি কবে ঢুকেছেন, কিভাবে ঢুকেছেন। যদি আপনি বিনা ইন্সপেকশনে ঢুকে থাকেন, যদি আপনি 2 বছর কম থাকে সদ্য আগত হয়ে থাকেন, এবং আপনার যদি কোনো লিগেল স্ট্যাটাস না থেকে থাকে, এটা উন্মুক্ত বা উন্মুক্ত এখানে আমি বলবো না আপনাকে, আপনি পড়ে যাবেন না, সেটাকে অবস্ট্রাকশন অফ জাস্টিস, অর্থাৎ আইনের প্রতি অসম্মান প্রদর্শন। আপনি যাবেন কি যাবেন না সেটা ইনফরমেশন উইথহেল্ড করার অধিকার আছে আপনার, অধিকার আপনার আইনজীবীর, আপনার লয়ারের সাথে কথা বলবেন আপনি যাবেন কিনা। বাট এলিয়েন নাম্বার উইথহেল্ড শুধু আপনার না, অনেকের রাখে। এটা সেফটি এন্ড সিকিউরিটি কনসার্ন যখন হয়, আপনার ওখানে এমন কোন রেড ফ্ল্যাগ আছে যেটা গভর্নমেন্ট হয়তো আপনার লয়ার জানবে বা আপনাকে হয়তো বলছে আইস এজেন্টরা যে ওই জন্য আপনাকে কোনো প্রকার এলিয়েন নাম্বার অ্যাসাইন করে নাই, তবে আপনার পাসপোর্ট নাম্বার হবে আপনার এলিয়েন নাম্বার, এক্ষেত্রে আইডেন্টিফিকেশন নাম্বার। অনেক ধন্যবাদ নজরুল ইসলাম, যেভাবে পরামর্শ দেওয়া হলো আপনি যদি সেভাবে কাজ করেন আশা করি আপনার কোনো সমস্যা হবে না। পলি খান, আপনার এই উত্তরটি আমি সত্যি দুঃখিত দিতে পারবো না যে কতদিন অ্যাপ্রুভালের সময় লাগবে, এটা সময় দেওয়া কঠিন, কারণ এখন ইমিগ্রেশন সিস্টেমে খুবই ব্যাকলগ আছে। কোনোটারই স্বাভাবিক নিয়মে বলা যায় না যে অমুক তারিখে আপনি পেতে পারেন, এটা বলে আপনাকে বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে ফেলতে চাই না। আব্দুর রকিব সাহেব, আপনার প্রশ্নটি দুঃখিত চলে গেছে, আপনি যদি আবার করেন নিশ্চয়ই উত্তর দেবো, কারণ আজকের বিষয়টি আলোচনাও খুবই গুরুত্বপূর্ণ ছিল, সে কারণে ওটি শেষ করেই আপনার, তারপরেও শেষ করতে পারিনি, অনেক প্রশ্নই রয়ে গেছে, কিন্তু আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিতে চাই। আপনি আব্দুর রকিব সাহেব, আপনি আবার প্রশ্নটি পাঠান, আমি সাথে সাথে আপনার প্রশ্নটি বলবো। একটু টেলিফোনে যেতে চাই। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ। জি জি, আমার কোয়েশ্চন হলো, আমার মেয়ে ইউএস সিটিজেন, আমি ভিজিট বিষয়ে এসে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসে অ্যাপ্লাই করেছি। তো আমার গ্রিন কার্ডের ইন্টারভিউ সবকিছু সুন্দর হয়েছে, ওরা ডকুমেন্ট গুলা কপি কইরা রাখছে। তো আমার 485 অ্যাপ্লিকেশনে একটা কোয়েশ্চন ছিল যে আমি কোনো পলিটিক্যাল গ্রুপ করি না কিবা দেশে করছি কিনা। তো আমি তো বিএনপি দেশে করছি, তো ওইটাতে আমি অ্যাক্টিভ লেখছি যে আমি এখনো বর্তমানে ছিলাম বিএনপি। তো ওইটা ব্যাপারে আমাকে জিজ্ঞেস করতে কিছু কোয়েশ্চন, তো আমাদের তো কোনো ইন্টারপ্রেটার ছিল না, তো একটু কমিউনিকেশনের সমস্যা হয়েছে। তো পরে আমাকে একটা লেটার দিছে, বলছে যে ওরা এডিশনাল কোনো ডকুমেন্ট যদি চায় ওরা আমাকে ইমেল করবে, এবং যদি কোনো ইন্টারভিউ লাগে এডিশনাল ওরা আমাকে ইমেল করবে। এখন আমার কোয়েশ্চন হলো কি, শুধু এই যে বিএনপি দিছি এইটার জন্য কি আমার অ্যাপ্লিকেশনটা কি ডিনাই হতে পারে বা কি হতে পারে, এই যে এই শুধু বিএনপি দেওয়ার জন্য? আপনার প্রশ্নটা আমি তো পলিটিক্যাল করি নাই, আমি আমার মেয়ে স্পন্সর করছে আমাকে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছে। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আমার যতদূর মনে পড়ে আপনি গতকালকে এই প্রশ্নটি করেছিলেন, তারপর গত পরশু করেছেন। মোহাম্মদ এন মজুমদার, এই প্রশ্নের উত্তর আপনার কাছে কি আছে? তো এখন যারা পলিটিক্যাল অ্যাসাইনের মাধ্যমে গ্রিন কার্ড পেয়েছেন, অথবা যারা পলিটিক্যাল পার্টি করেন বলে ইমিগ্রেশন কোনো ডকুমেন্টে উল্লেখ করেছেন ইতিপূর্বে, তারা 485 এটা ইয়েস বলা উচিত। বাট আপনি যেহেতু পলিটিক্যাল অ্যাসাইলাম ফাইল করেন নাই, আপনি ভিজিট বিষয়ে আসছেন, আপনার মেয়ে ইউএস সিটিজেন অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস এর মাধ্যমে আবার সুতরাং আপনার এক্ষেত্রে রাজনীতির বিষয়টা ছিল না। তবে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস সেখানে কোশ্চেন থাকে, ওই যে পলিটিক্যাল করেন কিনা। নিশ্চয় আপনার আপনি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস যখন I-485 ফাইল করছে, সেখানে ফাইলটা ঠিকভাবে করেন না, সেখানে উল্লেখ করেছেন যে ইয়েস রাজনীতি করি আমি। সেখানে উচিত ছিল আপনার
আমি কোনো রাজনীতি করি না, আমার পলিটিক্যাল পার্টি আমি করি না, ওইটাই অ্যাপ্রোপ্রিয়েট উত্তর ছিল। যেহেতু আপনার 485 আপনার উত্তর দিয়েছেন যে ওখানে কোশ্চেনটা এরকম, আর ইউ ইনভলভ ইনটু এনি পার্টি, ওখানে ইয়েস বলেছেন, সেই জন্য সে কোশ্চেনটা রিলেটেড ছিল। আরেকটা কথা এখানে বলি, বিএনপিকে টিয়ার থার্ড টেরোরিস্ট অর্গানাইজেশন হিসাবে আখ্যায়িত করা হয়েছিল হাসিনা সরকারের আমলে, এবং সেটা বিভিন্ন কোর্ট বিভিন্নভাবে রায় দিয়েছেন। কোনো কোনো কোর্ট, যুক্তরাষ্ট্রের বিভিন্ন ফেডারেল কোর্ট বলেছে there was no indication that BNP was a terrorist organization because during the time of BNP in power, United States had a lot of treaty, we visited Bangladesh, they visited our country, we had no problem. But other judges will say, no, we have a lot of indication that there was a massive killing, there's massive burning the bus, tear down the building, all that was caused by BNP. Therefore, we believe the BNP is a terrorist organization. So, এখন এটা ডিপেন্ড করে অফিসারের উপর, কোন অফিসার কিভাবে ইন্টারপ্রিট করবে। যদি অফিসার ওই মেন্টালিটির হয় যে ইয়েস বিএনপি জামাত, there was an alliance at one time, তারা বিপক্ষ এক হইয়া অনেক আন্দোলন সংগ্রাম জ্বালাও পোড়া অনেক কিছু করেছে to tear down the Hasina government. And Hasina government that time successfully was able to convince the Department of State that BNP is a tier third terrorist organization. So ওই লেজদরিয়া ওই আইনের নজির কিন্তু বহু জায়গায় রয়েছে। যখন একটা মামলা নিষ্পত্তি করার সময় এডুকেশন অফিসাররা বিভিন্ন নজির দেখে, বিএনপি ওকে হি ইজ এ বিএনপি সাপোর্টার, হাউ ইজ দ্য বিএনপি, ওইটা গুগল করতে গিয়ে দেখবে যে ওয়ান্স বিএনপি ওয়াজ ক্লাসিফাইড অ্যাজ টিয়ার থার্ড অর্গানাইজেশন। এখন এটা ডিপেন্ড করে, লটা হলো ফ্লেক্সিবল, সে ওই কন্টেস্টে জড়িয়ে যদি আপনাকে সার্চ করে আপনাকে কার্ড না দেয়, আপনি সিটি পাবেন, সেখানে কিন্তু বিস্তারিত লিখবে যে হ্যাঁ আমাকে কোশ্চেন করেছিল আপনি অর্গানাইজেশন করেন, উই ফাইন্ড আউট দ্যাট ইউ ওয়াজ ইনভলভ ইনটু এন অর্গানাইজেশন হুইচ ওয়াজ টিয়ার থার্ড, ইউ ক্যান নট গিভ ইউ গ্রিন কার্ড। জাস্ট ওয়েট ফর দ্য ডিসিশন আসবে, ডিসিশনে কিন্তু আপনি কি বলছেন এটা ক্লারিফিকেশন কি সব কিছু লেখা থাকে। তো আপনার লয়ারের সাথে আপনার কথা, যদি লয়ার থেকে থাকে কথা বলেন, এবং লয়ার না থাকলে পরে দেখাবেন। তবে এখানে বলে রাখি, কোনো অ্যাপ্লিকেশন বিশেষ করে অ্যাডজাস্টমেন্টের সেটা এখন অনেক লম্বা, এখানে প্যাট্রিয়টিক কোশ্চেন আছে, ফাইন্যান্সিয়াল লাইবিলিটি কোশ্চেন আছে, পাবলিক চার্জ বিষয়টা আছে। তো সুতরাং এখানে আপনি যদি না বুঝিয়ে ইয়েস এর নো কোনটা দিয়ে থাকেন, ইয়েস নো মেক বিগ ডিফারেন্স। তো সুতরাং আমি বিনীত অনুরোধ করবো, ইউ নেভার ফাইল এনি ফর্ম নাও উইদাউট কনসাল্টিং এন অ্যাটর্নি, কারণ ফর্ম ফিল আপ ইজ এ স্ট্রাকচার, আপনি ভিত্তি স্থাপন করা হবে। সবাই মনে করি 150 টাকার ফর্ম, 100 টাকার ফর্ম, I no, don't do it. Believe me, 150 টাকার ফর্ম কাল সব ডাকিয়ে আনবি, আপনি 1,500 10 লক্ষ টাকা খরচ করলেও এটা লাভ হবে না। বিকজ ডু ইট রাইট, বিলিভ মি, লাইফ উইল বি ইজি। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, যেভাবে পরামর্শ দেওয়া হলো আশা করি সেভাবে যদি কাজ করেন নিশ্চয়ই আপনার ভয়ের কোনো বা চিন্তার কোনো কারণ থাকবে না। আশা করি আপনার এই সমস্যাটি সমাধান হবে। আব্দুর রকিব সাহেব, আপনার প্রশ্নটি এখনও পাঠাননি, আপনি পাঠান, সাথে সাথে জবাব দেওয়ার চেষ্টা করবো। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রানা ভাই, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ যে প্রতিনিয়ত টিভেন করার সাথে থেকে আমাদের কমিউনিটির সাথে জন্য কাজ করার জন্য। থ্যাংক ইউ আপনাকে। টিভিএন সবসময় কমিউনিটির পাশে আছে। জি ইয়েস, হ্যাঁ। এবং একই সাথে আজকে আমাদের সম্মানিত অতিথি জনাব এন মজুমদারকেও ধন্যবাদ জানাচ্ছি যে প্রতিনিয়ত মূল্যবান তথ্য শেয়ার করে কমিউনিটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। জি, আপনার প্রশ্নটি বলুন এবার। আচ্ছা, আসলে ভাইয়া কি আমি একটা সংবাদ শুনছি যে যাদের স্পিডিং টিকিট আছে তাদের নাকি রিপোর্ট করতেছে, এটা কি সত্য? আর যদি না হয়ে থাকে এর কোনো কনসিকুয়েন্স আছে কিনা, প্লিজ একটু শেয়ার করবেন। জনাব মজুমদার। তো স্পিডিংটা ইজ এ মাইনর ক্রাইম, অত্যন্ত সামান্য অপরাধ। আমি বিশ্বাস করি, যেমন যেখানে 30 মাইল চালাতে বলছে সেখানে 32 মাইল অনেক সময় যারা করে ফেল 1 মাইল, এভাবে মাইল হিসাব করে কেউ গাড়ি চালায় না। সেটা স্পিডিং ইজ এ ভেরি মাইনর ক্রাইম। এটা অবশ্য অফিসার ডিফেন্ড করে এই স্পিডের কারণে কাউকে আপনি মারি দিচ্ছেন কিনা, ক্ষতিগ্রস্ত করছে কিনা। সাধারণত বলতে গেলে এটা কোনো সিরিয়াস কোনো বিষয় না, তবে কনসিকুয়েন্স শব্দ যেটা ইউজ করছে, ইয়েস এভরি ক্রাইম হ্যাভ এ কনসিকুয়েন্স। এইটার জন্য আপনার হয়তো সামান্য সাইটেশন হতে পারে, বা আপনার 10 টাকা জরিমানা হতে পারে, বা হাফ এ ডে
কমিউনিটি সার্ভিস হতে পারে। এই তথ্যটা এটাকে বলে ডিসপোজিশন রেকর্ড। ওই ডিসপোজিশন রেকর্ড আপনাকে নিতে হবে। অনেক সময় দেখা যায় সমস্যা হলো এখানে, ধরুন আপনার হিয়ারিং আছে, হিয়ারিং এর পর আপনি এই যে স্পিডিং টিকেট খাইছেন এটা বলেন নাই, ওখানে বলা আছে হ্যাভ ইউ এভার বিন অ্যারেস্টেড, সাইটেড, কমেন্টেড। তো এর অর্থ হচ্ছে সাইটেড মিনস আপনি ভায়োলেশন কোনো কিছু পাইছে। অনেক সময় আমি তো ক্রাইম করি নাই, শুধুমাত্র ভায়োলেশন বা টিকেট একটা আছে, ওটা একটা উল্লেখ করে নাই। তখন তারা দেখে যে ইয়েস স্যার, উই হ্যাভ এভরিথিং গুড বাট ইউ হ্যাভ এ ভায়োলেশন, উই হ্যাভ এ ডিসপোজিশন রেকর্ড। ডিসপোজিশন রেকর্ড এর বাংলা হচ্ছে নিষ্পত্তির দলিল বা নিষ্পত্তির মামলা, নিষ্পত্তির সনদ। তো এই ডিসপোজিশন রেকর্ড আপনাকে নিতে হবে, ইমিডিয়েট কোর্টে গিয়ে ওটা নিয়ে রাখেন, যাতে ওটা দিয়ে যদি কেউ আপনাকে অভিযুক্ত করে সে দেখাতে পারেন যে ইয়েস দেয়ার ওয়াজ স্পিডি টিকেট এন্ড ইট ওয়াজ ডিসমিস, তো ইউ আর ফাইন। আশা করি এতে আপনার কোনো ক্ষতি হবে না, আমার দৃঢ় বিশ্বাস। না, আসলে বিষয়টি ছোট বা বড় কথা নয়, ধরলে অনেক কিছু, না ধরলে কিছুই হয় না। কিন্তু সাম্প্রতিককালে যে একটি আইন পাশ হয়েছে রেকেন ল, যেটা নিয়ে সেখানে তো কিন্তু খুব মাইনর অপরাধের জন্য যে কোনো মানুষকে ডিপোর্ট করতে পারে এ ধরনের কথা বলা আছে। সুতরাং আমরা চেষ্টা করি যাতে কোনো রকম আইনের ব্যত্যয় না ঘটাই এবং আমাদের জীবন চলার পথে কোনো রকম স্পট যেন আমাদের পর গায়ে না লাগে। বিশেষ করে যারা এখনও হয়তো নাগরিকত্ব লাভ করিনি বা গ্রিন কার্ডও পায়নি, গ্রিন কার্ড পেলেও যে হবে না তা নয়, সেক্ষেত্রে যে সিটিজেনশিপে যে সমস্যা হতে পারে এই বিষয়টি বোধহয় আমাদের নজরে রাখা দরকার। মজুমদার সাহেব নিশ্চয়ই একমত হবেন। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি শাহ আজিজুল ইসলাম। জি, আমি কোশ্চেন করতে চাইছিলাম, আমার ওয়াইফ হচ্ছে ইউএসএ গ্রিন কার্ড হোল্ডার। জি। উনি আমার জন্য অ্যাপ্লাই করেছিলেন 2023 জুলাই, 25 জুলাই তো আর কি। তো এই 25 তারিখ হচ্ছে 2 বছর হবে। জি। কিন্তু কথা হচ্ছে আমি লাস্ট স্প্রিং এ আমার মাস্টার্স প্রোগ্রাম কমপ্লিট করার জন্য আমি ইউএসএ তে আসছি। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে যে আমি এই ভিসা স্ট্যাটাস কি আমি অ্যাডজাস্ট করতে পারবো কিনা, না যদি করতে পারা যায় তাহলে প্রসেসটা কি? আর আমি যেহেতু বর্তমানে F1 স্ট্যাটাসে ইউএসএ তে আছি, তো আমার ওয়ার্ক অথরাইজেশন নাই। সেই ক্ষেত্রে আমার স্পাউস ভিসা যেহেতু অ্যাপ্লাই আছে, এখানে এমপ্লয়মেন্টের জন্য অথরাইজেশনের জন্য কি আমি কোনো অ্যাপ্লাই করতে পারবো কিনা, না এই প্রসেসটা আসলে আমি জানতে চাইছিলাম। অনেক ধন্যবাদ ইসলাম সাহেব আপনার প্রশ্নের জন্য। জনাব মোহাম্মদ এন মজুমদার। যেহেতু আপনার স্টুডেন্ট ভিসার শেষ পর্যায়ে আপনার অনেকগুলো অপশন আছে, যেমন যদি আপনাকে H1 পান, আপনি কোনো বিগ কোম্পানি আপনাকে স্পন্সর করে যে প্রফেশনাল, সেখানে আপনি ওয়ার্ক অথরাইজেশন পাবেন এবং স্পাউস থাকলে স্পাউসকেও কোনো অসুবিধা হবে না। আবার আরেকটা হচ্ছে যদি যারা মেরিট, যারা স্টুডেন্ট ভিসা আসছেন এরপর এখানে বিয়ে করে অ্যাডজাস্টমেন্ট ফাইল করবেন, তাতেও আপনি ওয়ার্কার অথরাইজেশন পাবেন, সোশ্যাল সিকিউরিটি পাবেন। এটা ডিপেন্ড করে আপনার ক্যাপাবিলিটির উপরে, আপনার স্ট্যাটাসের উপরে। আবার যারা এক্সট্রা অর্ডিনারি অ্যাচিভমেন্ট এন্ড অ্যাওয়ার্ড আছে শিক্ষা জীবনে এবং কর্মজীবনে বা বিভিন্ন অ্যাওয়ার্ড অ্যাচিভমেন্ট পাবলিকেশন আছে, তারা NIW কোয়ালিফাই করেন কিনা সেটাও খতিয়ে দেখতে পারেন। তো আপনার জন্য উচিত হবে আপনি ইন পারসন অ্যাটর্নির সাথে কথা বলবেন অফিসিয়ালি, সেটাই ভালো হবে। লস অফ অপশন, এটা ডিপেন্ড করে আপনি কি চাচ্ছেন, আপনার বয়স কত, আপনি কি মেরিট, আপনি কি আনমেরিট, আপনি কি EB3 কোয়ালিফাই করবেন কিনা, আপনি H1 কোয়ালিফাই করবেন কিনা, NIW করবেন কিনা, E2 কোয়ালিফাই করবেন কিনা। অল দি ইমিগ্রেশন অপশন, এভরিথিং ইজ স্টিল ওপেন, কোনো কিছু বন্ধ করা হয় নাই। প্রেসিডেন্ট ট্রাম্প কোনো এক্সিকিউটিভ অর্ডার বলে নাই যে এই ক্যাটাগরির ভিসা বন্ধ করে দেওয়া। শুধুমাত্র এক্সিকিউটিভ অর্ডার সমূহ মানুষকে বিতরণ এবং বিভিন্ন দেশের উপর এমবার্গো, ট্যাক্স ইম্পোজ করা, বিভিন্ন দেশে আগমনে বিধিনিষেধ আরোপ করা, এবং ওই বিধিনিষেধ কিন্তু বিধিনিষেধ যাদের ভিসা আছে এবং যাদের স্টুডেন্ট ভিসা আছে এদের কাছে প্রযোজ্য না। নবাগতদের জন্যই সে এমবার্গো গুলা অ্যাপ্লিকেবল। আপনাকে কোশ্চেনের জন্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ ইসলাম আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। মোহাম্মদ আব্দুর রাকিব, আপনি কিন্তু এখনো আপনার প্রশ্নটি পাঠাননি, পাঠান, নিশ্চয়ই উত্তর দেব। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, নমস্কার। আমি শঙ্কর বলছিলাম ব্রুকলিন থেকে। জি। আমি 2023 সালে বর্ডার ক্রস করে আসি। এখন পর্যন্ত আমার ফিঙ্গার হয় নাই। জি। আমার মামলা ফাইনাল দিছে 27-এ। এখন আমি 5 বার আবেদন করছি,
কিন্তু আমার এখনো ফিঙ্গারটা আসে নাই। আর আমার অ্যাসাইলাম সাবমিটের সময় আমার রিলিজনটা ভুল দিছে, কারণ আমি হলাম হিন্দু, ওই জায়গায় দিছে মুসলিম। কি ওই কারণে আমার আমার ফিঙ্গারটা আসে নাই, না কি আমি বুঝতেছি না। আমি 5বার পর্যন্ত আবেদন দিছি, আমার লগে যারা ছিল ওদের সবারই ফিঙ্গার আসছে, কিন্তু আমারটা আসে নাই। এখন আপনার কি করণীয়, এটাই হচ্ছে প্রশ্ন, এবং ওই হিন্দু বা মুসলমানের জায়গায় বিষয়টাকে ঠিক করা যাবে কিনা, এটা আপনার প্রশ্ন, তাই তো? জি। অনেক ধন্যবাদ শঙ্কর আপনার প্রশ্নের জন্য। জনাব মোহাম্মদ এন মজুমদার। উনি ফরমে হিন্দু বা মুসলমান দিয়েছে, এটা এটা এই নিয়ে এখানে তারা কেয়ার করবে না। যদি আদারওয়াইজ কোয়ালিফাইড হইতো ওনাকে কাগজটা আসছে। তবে এখানে সবচেয়ে সমস্যা হচ্ছে উনি বলে না ওনার কোনো লয়ার আছে কিনা। যদি আপনি নিজে নিজেগুলো ফাইল করে থাকেন, এটা 100% রং। কারণ যখনই কোনো প্রসিডিং এ মানুষ থাকে, সেটা ফাইল করার একটা প্রসিডিউর ভিন্ন, এটা কোর্টে জমা দিতে হয়। আর যারা কোনো প্রসিডিং এ থাকে না, তাদের অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন 589 বা অ্যাপ্লিকেশন সমূহ সার্ভিস সেন্টারে দিতে হয়। এবং মোস্ট অফ দি টাইম ইভেন আমি অলওয়েজ দেখি মানুষ অ্যাপ্লিকেশনটা ফিল আপ করা ঠিকই আছে, কিন্তু ফাইল করা হয়েছে রং, ভুল জায়গায়। তো আপনাকে দেখতে হবে এটা কোথায় ফাইল করছেন। কারণ যদি অ্যাপ্লিকেশন ফাইল করে থাকেন ঠিকভাবে, তাহলে আপনার ফিঙ্গারপ্রিন্ট আসারই কথা। আবার এটাও হইতে পারে অনেক সময় ফিঙ্গারপ্রিন্ট ফাটানো আপনি পাচ্ছেন না ভুল অ্যাড্রেসে, কারণ হয়তো অ্যাড্রেস এখানে অ্যাপার্টমেন্ট নাম্বার দেন নাই। বিল্ডিং এক বিল্ডিং এ 100 লোক থাকে, কিন্তু বিল্ডিং নাম্বার দিয়েছেন, অ্যাপার্টমেন্ট নাম্বার দেন নাই। অথবা 3তলা বিল্ডিং, তাও বিল্ডিং নাম প্রাইভেট হাউস, 3তলার ভিতরে 3টা মেল বক্স আছে, আপনার মেল বক্সে না দিয়ে অন্য মেল বক্সে এটা দেওয়া হয়েছে, তারা সেটা ফালাই দিছে। তো এসব বিভিন্ন কারণ হইতে পারে। বেস্ট হবে আপনার যদি অ্যাপ্লিকেশন করে থাকেন তো একটা রিসিপ্ট নোটিশ থাকবে, আপনার রিসিপ্ট নোটিশ দিয়ে আপনার ট্র্যাক ডাউন করার সম্ভাবনা রয়েছে। আপনার লয়ারের সাথে কথা বলেন, যদি থেকে থাকে, না হলে আপনার লয়ার হায়ার করিয়া এটা সমাধান করাই ভালো হবে। অনেক ধন্যবাদ জনাব শঙ্কর আপনার প্রশ্নের জন্য এবং যেভাবে পরামর্শ দেওয়া হলো। আমার মনে হয় বিষয়টা যেহেতু একটু স্পর্শকাতর হয়ে গেছে, সে কারণে আপনার যদি লয়ার থেকে থাকে তার সঙ্গে বিষয়টি নিয়ে বসুন। আর যদি না নিয়ে থাকেন, অন্য কারোর মাধ্যমে বা নিজেদের জানাশোনাদের মাধ্যমে যদি আপনি আবেদন করে থাকেন, তাহলে আমার মনে হয় একজন ভালো ইমিগ্রেশন লয়ারের কাছে যে আপনার এই সমস্যাটার সমাধান করুন। আমরা দ্রুত চাই যে আপনার এই সমস্যার সমাধান হোক এবং আপনি এই যে নানা মানসিক যন্ত্রণার মধ্যে আছেন সেখান থেকে মুক্তি পান। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। মোহাম্মদ বলছিলাম ভার্জিনিয়া থেকে। জি জি রানা ভাই, থ্যাংক ইউ। আপনারা অনেক হেল্প করেন আমাদের বাঙালি কমিউনিটিকে, আমি অ্যাপ্রিশিয়েট করি আপনাদেরকে। জি, থ্যাংক ইউ। আমার একটা প্রশ্ন ছিল আমার ফুফাতো ভাইয়ের জন্য। ও ও ভাইয়ার একটা মাইনর বেবি আছে, আর ওনার ওয়াইফের সহ ইন্টারভিউ আছে এই 3 তারিখে আগস্টের। কিন্তু ওনারা যখন মেডিকেল করতে গেছে, মেডিকেল করার সময় ওনার ওয়াইফের মেডিকেলে প্রবলেম হয়েছে। উনি ডক্টর বলতেছে যে ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে পারবে না, সামহাউ ওনার এক্সরেতে কোনো প্রবলেম আছে। এখন ওনার মাইনর যে 4 ইয়ার্স বেবি আছে, ওর তো ইন্টারভিউ ডেট আছে। এখন আমার ভাইয়া চাইতেছে, যেহেতু ভাবি যাইতে পারবে না ইন্টারভিউতে, এখন আমার ভাইয়া চাইতেছে এখান থেকে ফ্লাই করে দেশে গিয়ে ওই ওনার মেয়েকে ইন্টারভিউ দিতে নিয়ে যাবে। ওনার কি সম্ভব? উনি যেতে পারবে কিনা, এটি হচ্ছে প্রশ্ন। জনাব মোহাম্মদ এন মজুমদার। তো বিষয়টা এরকম আরো হয়ে থাকে। আমাদের অনেক অ্যাপ্লিকেন্টের হয়েছে, অনেকের ট্রান্সমিটাল ডিজিজ। যদি মেডিকেল ডক্টর মনে করে যে আবেদনকারী ওনার ট্রান্সমিটাল ডিজিজ, অর্থাৎ এমন কোন রোগ রয়েছে যেটা যুক্তরাষ্ট্রের সংক্রামক ব্যাধি হিসাবে হইতে পারে, অনেকগুলো রোগ আছে, লিস্ট করা আছে, ওই রোগগুলো যখন থাকে সেটা মেডিকেশন দিয়ে কিউর করা, ভালো করে দেওয়ার পরে আবার ওনাকে ইন্টারভিউ ডাক্তার যখন সার্টিফাই করবে যে শি ইজ রেডি টু গো। সুতরাং এটা হলো একটা অপশন, শি ক্যান ওয়েট। ডাক্তারের সাথে আবার ফলো আপ অ্যাপয়েন্টমেন্ট নিবে, তখন ডাক্তার ওনাকে যখন সার্টিফাই করবে তারপর ওনার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে। ততদিন পর্যন্ত ওই বাচ্চাটার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত রাখা যেতে পারে অ্যাপ্লাই করিয়া। আবার আরেকটা অল্টারনেটিভ, যদি ফাদার মনে করে যে না, ওর মাকে রাখি দিয়া আমার মেয়েকে নিয়ে আসবো, সেটাও করা যেতে পারে। সেক্ষেত্রে কাস্টডি অর্ডার লাগবে, যে মাদার হ্যাভ টু রিলিজ দি চাইল্ড টু দি ফাদার। তো সেটাও করা যেতে পারে। এটা ডিপেন্ড করে আপনার
আপনার ব্যক্তিগত চয়েসের উপরে, বাট মোস্ট অফ দি টাইম যখন মাকে দেয় না বা মেয়েকে দেয় না বিভিন্ন ডিফেক্টিভ কারণে বা মেডিকেল গ্রাউন্ডে, তখন প্রভিশন রয়েছে তারা 1 বছর পর্যন্ত এমনকি আরো বিশেষ সময় অন্য ডিপেন্ডেন্টকে বা অন্য বেনিফিশিয়ারিকে হোল্ড করাইতে পারবেন আনটিল আপনার ওয়াইফ মেডিকেলি ফিট ট্রাভেল করার জন্য আসার জন্য ফিট না হওয়া পর্যন্ত মেয়েকে হোল্ড করাইতে পারেন। এবং উনি যদি যাইতে পারে, যাওয়ার সময় থাকে, যাইতেও কোনো বাধা নাই এবং আমরা মেয়েকেও আনার ভিতরেও কোনো বাধা নেই। অনেক ধন্যবাদ মোহাম্মদ আপনার প্রশ্নের জন্য। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং খুশিও হয়েছেন। আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে বাধা, সময়ের সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠানও শেষ করতে হচ্ছে। জনাব মোহাম্মদ এন মজুমদার, আপনিও অনেক ব্যস্ত মানুষ, শুধুমাত্র নিজের পেশায় নয়, আমাদের কমিউনিটির কল্যাণের জন্য আপনি সবসময় ব্যস্ত থাকেন এবং সবসময় এই ব্যস্ততা নিয়েই আমাদের সাথে সংযুক্ত হন এবং আজকে খুব গুরুত্বপূর্ণ দুটো বিষয় নিয়ে কথা বলেছেন। সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চমৎকার উপস্থাপনের জন্য। জনকল্যাণমূলক যদি কোনো কাজ করি আমরা, সেটা হলো বিগ স্যাটিসফ্যাকশন। লাইফ স্পেন্ড ওয়েল। ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা বলেছি যে ইমিগ্রেশন কোর্টে হাজিরা দিতে গিয়ে অনেকেই গ্রেপ্তার হচ্ছেন। তো গ্রেপ্তার পরবর্তীতে কি করতে হবে বা যাতে গ্রেপ্তার না হতে হয় সে ব্যাপারে কি মানে ব্যবস্থা নিতে হবে, সে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। এবং সাম্প্রতিক কালে যেটা আমরা বললাম আজকেই, যে টাইমসে বা নিউ ইয়র্ক টাইমসে যে খবরটি বেরিয়েছে, সেটার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের যে জুডিশিয়াল ডিপার্টমেন্ট, যেটি ক্যালিফোর্নিয়ার কাউন্টি শেরিফদেরকে যে চিঠি দিয়েছে বা অনুরোধ করেছে, সে বিষয়ে কি ধরনের ব্যবস্থা নিতে হতে পারে আমরা মোটামুটিভাবে আলোচনা করেছি। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন TBN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।